তাহলে আমরা দেখতেছি পলভঙ্গি ব্যালেন্স, যেখানে এক পাল্লায় আমরা দিয়েছি সোডিয়াম কার্বনেট এবং আরেক পাল্লায় আমরা দিয়েছি কতগুলো ভর, 500 মিলিগ্রাম, 100 মিলিগ্রামের দুইটা, 10 মিলিগ্রামের একটা এন্ড 5 মিলিগ্রামের একটা। তো দেখা যাচ্ছে 5 মিলিগ্রামের একটা দিলে তোমার যে ভরের যেই পাল্লাটা আছে সেটা বেশি নিচে নেমে যাচ্ছিল, আবার 5 মিলিগ্রামের ভরটা না দিলে আমার যে সোডিয়াম কার্বনেট আছে সেই পাল্লাটা নিচে নেমে যাচ্ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে 5 মিলিগ্রামের মাঝখানে কোনো একটা ভর আছে যেটা দিলে আমাদের এই দাড়ি পাল্লাটা ব্যালেন্স হবে। সেটা কত সেটা আমি জানি না, এবং সেই ভরও আমার কাছে নাই। আমার কাছে সবচেয়ে ছোট যে ভরটা সেটা হচ্ছে 5 মিলিগ্রাম। তাহলে আমি হয়তো 5 মিলিগ্রাম দিতে পারি অথবা 5 মিলিগ্রাম না দিতে পারি, বাট কোনোভাবে কি হচ্ছে না, আমার এখানে ব্যালেন্স হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাকে হেল্প করার জন্য কে আছে? রাইডার নামে একটা জিনিস আছে। সেই রাইডার জিনিসটা আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম রাইডার হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা তার বলতে পারো আমরা, যে তারটা আসলে কি তোমার জং মুক্ত, মানে মরিচা ধরবে না, মরিচা ধরবে না, প্লাটিনাম নির্মিত একটি সরু বাঁকানো তার। ঠিক আছে, তাহলে রাইডার কি জিনিস? রাইডার হচ্ছে তোমার প্লাটিনাম নির্মিত নির্দিষ্ট ভরের একটি বাঁকানো সরু তার, যেই তারটা কি করতে পারে, এখানে একটা স্কেল আছে আমাদের, এই পুরো যেই পলভঙ্গি ব্যালেন্স, এই ব্যালেন্সের উপরে আমাদের একটা স্কেল থাকে। তো সেই স্কেল, ধরো এটা হচ্ছে সেই স্কেল, সেই স্কেলের উপর দিয়ে আমরা সেই রাইডারটাকে কি করতে পারি, নড়াতে পারি। চাইলে এদিকে নিয়ে আসতে পারি, আবার চাইলে এদিকে নিয়ে আসতে পারি। তবে রাইডার হচ্ছে এমন একটা সরু বাঁকানো তার যেটা আসলে আসলে মরিচাবিহীন, এবং সেটার একটা ফিক্সড ওয়েট থাকবে, ভর থাকবে, মাস থাকবে। ঠিক আছে, তো সেই মাসটা কত? সেটা 5 মিলিগ্রাম হতে পারে, 10 মিলিগ্রাম হতে পারে। তো যখন আমরা দেখব যে অনেকগুলো ভার দেওয়ার পরও আমার ব্যালেন্স হচ্ছে না, একটু কম বেশি আছে, সেক্ষেত্রে আমাদের এই রাইডারটাকে আমরা কি করব, ডানে বামে সরিয়ে ব্যালেন্স করব। বলেছি রাইডারটা হচ্ছে একটা বাঁকানো তার, যে তারটাকে ডানে বামে সরানো যায়। তাহলে সেই তারটাকে আমি ডানে বামে সরিয়ে ব্যালেন্স করব। তারপর আমাদের যেই সোডিয়াম কার্বনেট নিয়েছিলাম, সেই সোডিয়াম কার্বনেট বের করার ফর্মুলা কি ছিল, বা সেই সোডিয়াম কার্বনেটের টোটাল ভর বের করার ফর্মুলা কি ছিল? সেটা ছিল হচ্ছে মোট ভর, মোট ভর যতগুলো ভর দিয়েছি আমরা, 500 মিলিগ্রামের একটা, 100 মিলিগ্রামের দুইটা, 10 মিলিগ্রামের একটা, সেই মোট ভর যোগ রাইডার ধ্রুবক ইনটু দাগ সংখ্যা। এবং আমরা দেখেছিলাম এখানে যে রাইডার ধ্রুবকটা আছে, সেই রাইডার ধ্রুবক বের করার জন্য দুটো ফর্মুলা আছে। রাইডার ধ্রুবক বের করার জন্য দুটো ফর্মুলা আছে, এবং সেই দুটো ফর্মুলা কার উপর ডিপেন্ড করে? আমার যে স্কেলটা আছে, যে স্কেলের উপর আমরা কি করতে পারি, রাইডারটাকে নড়াচড়া করাইতে পারি। যেমন এই যে এখানে একটা স্কেল, এই ছবিতে দেখো এই যে এখানে একটা স্কেল আছে, তো এই স্কেলটার উপরে আমি রাইডারটাকে সরাতে পারি। তো এই স্কেলটা বিভিন্ন ভাবে দাগাঙ্কিত করা থাকে। স্কেলটা যদি এমন ভাবে দাগাঙ্কিত করা থাকে যে মাঝখানে 0 দাগ, এবং ডান পাশে 50টা দাগ দাগ আছে, এবং আমার বাম পাশে আরো 50টা দাগ আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলেছি রাইডার ধ্রুবক বের করার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে W/N। W/N, যেখানে ডাব্লিউটা কি? ডাব্লিউটা হচ্ছে রাইডারের ভর, যেটা 5 মিলিগ্রাম হতে পারে, 10 মিলিগ্রাম হতে পারে, এন্ড নিচে এন। এনটা কি ছিল? এন ছিল আমাদের আমাদের যে ম্যাক্সিমাম নাম্বার অফ ভাগ সংখ্যা, আমাদের স্কেলের মধ্যে যতগুলো সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে ভাগ সংখ্যা। এখানে ভাগ সংখ্যা কত? এখানে ভাগ সংখ্যা 50, আমি লিখছি এপাশেও 50, এপাশেও 50। তাহলে সেক্ষেত্রে মাঝের শূন্য দাগ এবং ডান পাশে বাম পাশে 50-50 দাগ কাটা থাকলে আমাদের ফর্মুলা হচ্ছে W/N, যেখানে N এর ভ্যালু কত? 50। আমরা আরেকটা কনফিগারেশন দেখেছিলাম, যে স্কেলটা থাকবে, সেই স্কেলটা এমন হতে পারে যে সেই স্কেলের একদম লেফট সাইডে 0 এবং একদম রাইট সাইডে 100, 0 থেকে 100 পর্যন্ত দাগ কাটা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের রাইডার কনস্ট্যান্ট বের করার ফর্মুলা ছিল 2W/N, যে ক্ষেত্রে এখানে N এর ভ্যালু কত হবে? এখানে N এর ভ্যালু হবে 100। তোমাদের একজন আমাকে কোশ্চেন করছিল, ভাইয়া তাহলে তো দুইটা সেম চলে আসে, যে আমি যদি 2/N বসাই, N এর মান 100 বসাই, তাহলে সেক্ষেত্রে 2/100 কাটাকাটি গিয়ে আমার তো 2 বাই মানে আমাদের W/50 চলে আসতেছে, যেটা আসলে উপরেরটা। তখন আমি বলেছিলাম যে আসলে এটা N এর মানটা তো সবসময় ফিক্সড থাকবে না, এই সার্টেন কেসে আমাদের N এর মানটা ফিক্সড, মানে N এর মানের জন্য
ফর্মুলাটা সেম আসতেছে, বাট কখনো কখনো এন এর মান তো 300 থাকতে পারে, ঠিক আছে, বা 75 থাকতে পারে, যে ডান পাশে 75টা দাগ আর বাম পাশে 75টা দাগ, এরকমও থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছিল যে তখন আর সেম আসবে না, দুই ক্ষেত্রে রাইডার কনস্ট্যান্টের ভ্যালু সেম আসবে না। এরপর আমরা কি করেছিলাম, আমরা কিছু এক্সাম্পল দেখেছিলাম, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল। যে প্রথম এক্সাম্পলটা একদম সিম্পল ছিল, দ্বিতীয় এক্সাম্পলটা একই রকম ছিল, জাস্ট আমি বলছিলাম যে সেক্ষেত্রে এন এর ভ্যালুটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম, এবং এটা বলছিলাম বাসায় একটু ট্রাই করার জন্য, বাট তোমরা হয়তো বাসায় ট্রাই করো নাই, ইটস ওকে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই ম্যাথটা আবার একটু দেখি। যে সোডিয়াম হাইড্রোক্সাইডকে এক পাশে রাখা হয়েছে, এবং অপর পাশে আমি যে ভারগুলো স্থাপন করছি সেটা হচ্ছে 10 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম, 2 মিলিগ্রাম, আচ্ছা 2 গ্রাম, 1 গ্রাম, 200 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম এবং 20 মিলিগ্রাম। সো এতগুলো দেওয়ার পরও কি হয় নাই, ব্যালেন্স হয় নাই। ব্যালেন্স না হওয়ার ফলে কি হয়েছে, তোমাকে ব্যালেন্স করার জন্য যে 5 মিলিগ্রামের তোমার যে রাইডারটা ছিল, সেই রাইডারটাকে 9 চিহ্নিত ঘরে রাখা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, টোটাল ভর বের করার জন্য 10 মিলিগ্রাম 5 মিলি সরি 10 গ্রাম 5 গ্রাম 2 গ্রাম 1 গ্রাম দিয়ে, তারপর 200 মিলিগ্রামকে আমরা গ্রামে নিয়ে গেলাম 1000 দিয়ে ভাগ করে, 20 মিলিগ্রামকে আমরা গ্রামে নিয়ে গেলাম, এন্ড ফাইনালি আমরা এখানে 100 মিলিগ্রাম মনে হয় একটা ছিল, আচ্ছা সেক্ষেত্রে 100 মিলিগ্রাম বাই 1000 দিয়ে গ্রামে নিয়ে গেলাম, প্লাস রাইডার কনস্ট্যান্ট ইনটু 9। এই 9টা কি, 9টা হচ্ছে এই যে রাইডার কনস্ট্যান্ট রাইডারটা ছিল, সেই রাইডারটাকে কত ঘরে, স্কেলের মধ্যে কত ঘরে নিয়ে যাওয়ার পরে তোমার জিনিসটা ব্যালেন্স হয়ে গেছে। সেক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে যে 9 নাম্বার ঘরে নিয়ে যাওয়ার পরে ব্যালেন্স হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে রাইডার কনস্ট্যান্ট ইনটু সেই 9। আর এইখানে এই স্পেসিফিক ক্ষেত্রে দেখো তোমাকে বলে দেওয়া আছে রাইডার বিমে 100টি দাগ কাটা আছে, মানে টোটাল 100টা ভাগ আছে। তাহলে সেক্ষেত্রে আমার রাইডার কনস্ট্যান্ট বের করার জন্য ফর্মুলা কি হবে, আমরা উপরে লিখে দিয়েছিলাম, আসলে এই পাশে তো লিখে দেওয়া আছে যে 2w ডিভাইডেড বাই n, যেখানে n এর ভ্যালু হচ্ছে 100। এটা একটু খেয়াল রাখ, যেখানে w-টা, এখানে w এর ভ্যালু কত দিচ্ছি, 5 মিলিগ্রাম আমি ইউজ করছি, 5/1000 দিয়ে আমি গ্রামে নিয়ে গেছি আর কি। তো এটা সবসময় খেয়াল রাখবে যে w কখনো কনস্ট্যান্ট না, w ও কনস্ট্যান্ট না, এখানে n ও কনস্ট্যান্ট না। w ক্যান বি এনিথিং, 5 গ্রাম থেকে শুরু করে 10 গ্রাম, 10 মিলিগ্রাম, এনিথিং, এন্ড এনও কি হতে পারে, এনিথিং হতে পারে, 100 থেকে শুরু করে 500, 1000, 75, যে কোনো রকম কিছু হতে পারে। তাহলে সেক্ষেত্রে দুইটা স্কেলের কনফিগারেশনের উপর ডিপেন্ড করে আমরা দুইভাবে রাইডার কনস্ট্যান্ট বের করতে পারি, আর সেই রাইডার কনস্ট্যান্টকে কোন স্কেলের কোন পয়েন্টে নিয়ে যাওয়ার পর ব্যালেন্স হয়েছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করে টোটাল ভরগুলো যোগ করে দিলেই আমাদের ফাইনাল ভরটা বের হয়ে আসবে। এখানে একটা জিনিস বোঝার আছে, দেখো যদি এমন হয় যে তুমি কি করেছিলে এই সার্টেন কেসে, একটু ভালো করে খেয়াল করো, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব নোটিসেবল একটা জিনিস, মানে খুব ছোট একটা জিনিস বাট নোটিস করার মতো। যে দেখো আমি কি করেছি, এই পলভঙ্গি ব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য আমি রাইডারটাকে মাঝখান থেকে শুরু করে এই পাশে 9 ঘর নিয়ে আসছিলাম, ঠিক আছে। বাট স্কেলটা যদি এমন হইতো যে এখানে 0 আছে, এদিকে 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 50, আর এদিকে 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 50, এরকম করে কাটা আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার রাইডারটাকে যদি অন্য কালার দিয়ে দিই, রাইডারটাকে যদি মাঝখান থেকে এই পাশে নিয়ে আসা হইতো 9 ঘর, এই পাশে নিয়ে আসা হইতো 9 ঘর, এখানে এনে ব্যালেন্স করা হইতো, সাপোজ এটা হচ্ছে 9 দাগ অঙ্কিত করা আছে, এই পাশে এনে এই পয়েন্টে এনে ব্যালেন্স করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে টোটাল ভর বের করার সময় তোমার কিন্তু রাইডার কনস্ট্যান্টের জন্য তো একটা তোমার চেঞ্জ আসতোই, সেই রাইডার কনস্ট্যান্টটা হয়ে যেত হচ্ছে w/n, যেখানে w এর ভ্যালু হচ্ছে এখানে 5 মিলিগ্রাম বাই 1000 দিয়ে দিই, আর n এর ভ্যালু হচ্ছে কত, 50। এটা তো রাইডার কনস্ট্যান্টের চেঞ্জ, বাট এই ফর্মুলা তো আরেকটা চেঞ্জ আছে, যে টোটাল যখন তুমি ভর বের করবা সেই ভরের মধ্যে এখানে একটা মাইনাস হয়ে যাবে। বুঝতে পারতেছো তো না জিনিসটা, যে কেন মাইনাস হয়েছে? মাইনাস হয়েছে এই জন্য যে আমরা কি করছি, রাইডারটাকে, হ্যাঁ আমরা তো ফর্মুলা কি জানি, যে সবগুলো ভর, যতগুলো ভর আমি অ্যাড করেছি প্লাস রাইডার কনস্ট্যান্ট ইনটু তোমার যেই ঘরে এনে রাইডারটাকে ব্যালেন্স করা হয়েছে সেই ঘরের সংখ্যা, আমি এখানে সাপোজ n দিয়ে দিলাম, ঠিক আছে।
এন অফ আর দিয়ে দিই। এখন আমি বলছি যে এখানে সবসময় যে প্লাস হবে এমন কোনো কথা নাই, ফর্মুলাতে সবসময় প্লাস হবে এমন কোনো কথা নাই, ফর্মুলাতে মাইনাসও হতে পারে। কখন মাইনাস হবে? যখন তুমি রাইডারটা ছিল যে মাঝে, আমার কাছে রাইডারটা ছিল হচ্ছে মাঝে, তো যখন রাইডারটাকে তুমি মাঝখান থেকে যেদিকে বস্তু আছে, যেদিকে যেটা মেজার করতেছো সেই দিকে যদি নিয়ে আসো, নর্মালি ভর তো তোমার কি করা হবে, এই যে ডান দিকে এখানে অ্যাড করা হবে ভর, ঠিক না? এবং নর্মালি আমার যে রাইডারটা আছে সেই রাইডারটাকে এই মাঝখান থেকে এইদিকে প্লেস করা হয়, যে এখানে আনা হয়, এখানে আনা হয়, এখানে আনা হয়, কোন বিন্দুতে আইনা ব্যালেন্স হয় সেটা চেক করা হয়। বাট কখনো কখনো এমনও হতে পারে, যে আমরা কি করছি, রাইডারটাকে ডানে না নিয়ে রাইডারটাকে বামে নিতে হচ্ছে, বামে কোনো একটা বিন্দুতে আইনা ব্যালেন্স করতে হয়েছে। তাহলে সেক্ষেত্রে বামে যদি এনে কোনো বিন্দুতে রাইডারটাকে এনে ব্যালেন্স করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমি বলেছি ফর্মুলাতে চেঞ্জ আসবে, কি এখানে একটা মাইনাস হবে। এটা হচ্ছে মানে কমন সেন্স একটা বলতে পারো তুমি, যে যেদিকে ভর আছে এদিকে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড মেজার করতে চাচ্ছ, তো তুমি যদি এদিকেই ভর অ্যাড করে ব্যালেন্স করো, তাহলে সেক্ষেত্রে জিনিসটা মাইনাস করে নিতে হবে না তোমার? যেদিকে অবজেক্ট আছে বা যেদিকে যেটা মাপতে চাচ্ছ সেদিকেই যদি রাইডারটাকে এনে ব্যালেন্স করতে হয়, তাহলে আমরা কি করব, আমরা এখানে একটা মাইনাস দেব। আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, অনেকে মেসেজ দিচ্ছে, দেখে মেসেজগুলো চেক করি। আচ্ছা স্যার, এমনি দেখছিলাম কি হয় রাইজ হ্যান্ড করলে। আচ্ছা ঠিক আছে। পরে একজন বলছো ভাইয়া পয়েন্টারের কাজ কি? ভাইয়া W/N হলো না কেন? আচ্ছা, অ্যান্সার দিয়ে দিছে অনেকে, যে 0 থেকে 50 100 এভাবে স্কেলে দাগ কাটা আছে। হ্যাঁ বুঝছি। তারপর একজন লিখছে যে ফার্স্ট স্কেলটা খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো তোমরা যদি কোশ্চেন করো তোমাদের জন্য বেটার, জিনিসগুলো ভালো করে বুঝে নাও। হ্যাঁ, তো দেখা যায় এই পলভঙ্গি ব্যালেন্সটা ক্লাসে ওরকম পড়ায় না অনেকে, অনেক সময় এটাতে অনেকে স্কিপ করে যায়, এই জন্য আমি এটা দিয়ে শুরু করছি আর কি, যে একদম ক্লিয়ার করে দিই। অনেকেই না, একবার বেশিরভাগই তোমাদের দেখবা যে এটা কেউ পড়বেই না, তো সেক্ষেত্রে হঠাৎ করে এটা থেকে চলে আসবে, এবং এখানে রাইডার কনস্ট্যান্টটা বের করতে গেলেও দেখা যায় অনেক সময় অনেক কনফিউশন তৈরি হয়। হ্যাঁ, তো আমি ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, যদি আমার টোটাল 100টা দাগ কাটা থাকে একদম বাম পাশ থেকে ডান পাশে, তাহলে আমি 2W/N করব। আর যদি আমার মাঝে শূন্য থাকে, দুপাশে 50 50 75 75 এরকম কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে জাস্ট W/N করে দেব। আমাদের রাইডার কনস্ট্যান্ট বের করা শেষ। তো আশা করছি রাইডার কনস্ট্যান্ট জিনিসটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। আচ্ছা, তো গত ক্লাসে আমি মোলারিটি এগুলো নিয়ে অনেক কিছু দেখাইছি, অনেক কিছু বলছি। আজকেও আমি এই জিনিসগুলো নিয়ে আরেকটু এক্সপ্লেইন করবো। হ্যাঁ, এক্সপ্লেনেশন দেবো আজকে। আমি একটু নতুন একটা পেজ অ্যাড করে দিই তোমাদের জন্য সুবিধা করার জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো প্রথমত আমরা বলছিলাম, ভাইয়া মোলাল দ্রবণটা একবার বলবেন? হ্যাঁ হ্যাঁ, এই সব কিছু আমি আবার বলবো, আজকে সুন্দর করে বলবো, সো দ্যাট তোমাদের ধারণা একদম ক্লিয়ার হয়ে যায়। লাস্ট ক্লাসে হয়তো আমি আবছা আবছা করে বলছি, এই জন্য অনেকে হয়তো বুঝো নাই জিনিসটা। টপিকসটাতে যাই, তোমাদের একদম সুন্দর করে বুঝাই দেবো আশা করছি, আজকের পরে আর প্রবলেম হবে না। আচ্ছা, তো প্রথমত হচ্ছে আমাদের যেই ল্যাবরেটরিতে যেই দ্রব্যগুলো নিয়ে আমরা কাজ করি নরমালি, সেই সাবস্টেন্স গুলোকে দুটো ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সাবস্টেন্স, একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। একটাকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, আর এটাকে বলা হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স কোনগুলো? নরমালি প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স ওই সব সাবস্টেন্সকে বোঝায় যে সকল সাবস্টেন্স তোমার আমাদের যেই এয়ার আছে, এয়ারে যেই জিনিসপত্রগুলো থাকে, যেমন অক্সিজেন থাকে এয়ারে, কার্বন ডাইঅক্সাইড থাকে এয়ারে, আমাদের জলীয় বাষ্প থাকে, এই সব জিনিসগুলো দিয়ে অ্যাটাক হয় না। হ্যাঁ, বলা হচ্ছে নরমালি যে সকল সাবস্টেন্স, আমাদের যে অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, বা আমাদের জলীয় বাষ্প আছে H2O যেটা লিকুইড সেটা আছে, এয়ারে যেসব এলিমেন্টস আছে, সেই এলিমেন্টস গুলো যেসব এলিমেন্টস এর সাথে রিয়েক্ট করে না এমন সব সাবস্টেন্সকে বলা হচ্ছে
হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে না তো। ভাইয়া কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে না তো। শুনতে পাচ্ছি না। হ্যালো, কোনো সমস্যা ভাইয়া? শোনা যাচ্ছে না তো। হ্যাঁ, দুর্জয় ঘোষ আসলে ক্লোজ করছি, বাট আমি আবার জয়েন্ট নিছি, বাট কিছুই হয়নি। সাউন্ড শোনা যাচ্ছে না। কি প্রবলেম হলো তাহলে? হ্যাঁ ইমরান ভাই, কিছু কি শুনতে পাচ্ছি?
Will I leave this meeting and join again? তাহলে কি ক্লাস হবে না আজকে? ভাইয়া ইন্টারভিউ কলটা আবার চালু করতে বললো, আবার জয়েন করো সবাই। আবার জয়েন করলেও কিছু হবে না, এটা ভাইয়ার প্রবলেম, আমাদের না। হ্যাঁ ভাইয়া মেসেঞ্জারে আমাকে মেসেজ দিল তো। আমি তো লিভ নিয়ে আবারই আসছিলাম, কিছু হলো না তো। এই সিয়ান, তাহলে কি ক্লাস বাদ দিব? হ্যাঁ লিভ নাও, সমস্যা নেই, হ্যাঁ, লিভ নাও। তুই এই সিয়ান, চুপ করে থাকো। ক্লাস করা মন চাইছো মানে? আচ্ছা কি করব কিছুই বুঝতে পারছি না, লিভ নিব নাকি? অনেকের হয়তো কেটে গেছে না। আচ্ছা তো কাইন্ডলি আবার একটু জয়েন করো, হ্যাঁ হঠাৎ করে কেটে গেল। আচ্ছা আমাকে একটু বলো তো, লাস্ট কতক্ষণ শোনো নাই তোমরা? আপনি জাস্ট ওই প্রাইমারি আর স্ট্যান্ডার্ডের দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওয়েল, হয়তো কোনো একটা প্রবলেম ছিল, হ্যাঁ টেকনিক্যাল কোনো প্রবলেমের কারণে হয়তো কানেকশনটা চলে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে। প্রাইমারি সেকেন্ডারি থেকে কি আর কিছু শোনো নাই তোমরা? হ্যাঁ জি ভাইয়া। ও মাই গড, অনেক কিছু শোনো নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি আবার পড়াচ্ছি। তাহলে আমি বললাম যে মোলার দ্রবণ জিনিসটা কি। আচ্ছা সেটার আগে দেখিয়েছিলাম হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন, মুছে দিয়ে জিনিসগুলো। আচ্ছা তাহলে প্রথমত আমি বলেছি স্ট্যান্ডার্ড সলিউশন কি। স্ট্যান্ডার্ড সলিউশন হচ্ছে এমন একটা সলিউশন যেই সলিউশনের কনসেন্ট্রেশন তোমার জানা। ঠিক আছে, ধরো কোনো একটা দ্রবণের ঘনমাত্রা তুমি জানো যে 1 মোলার বা 2 মোলার বা 5 মোলার, যেহেতু তুমি এটার ঘনমাত্রা জানো, কনসেন্ট্রেশন তুমি জানো, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন বা প্রমাণ দ্রবণ। ঠিক আছে, প্রমাণ দ্রবণ কনসেপ্টটা ক্লিয়ার। এবার চলে আসি যে প্রমাণ দ্রবণের কয়েকটি এক্সাম্পল। প্রথম এক্সাম্পলটা হচ্ছে মোলার দ্রবণ বা মোলার সলিউশন। তাহলে মোলার দ্রবণ বা মোলার সলিউশন বলতে কি বোঝায়? এটা বোঝায় যে 1 লিটার সলিউশনের মধ্যে 1 লিটার সলিউশনে বা 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত থাকে তাহলে সেটাকে বলা হবে
মোলার দ্রবণ বা মোলার সলিউশন। এবং এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে টেম্পারেচারটা ফিক্সড থাকতে হবে। কেন ফিক্স থাকতে হবে সেটা কারণ আমি বলবো, একটু পরেই বলবো। তাহলে মোলার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ, এমন একটা সলিউশন, যেই সলিউশনের 1 লিটারে 1 মোল দ্রব ডিজলভ থাকবে, দ্রবীভূত থাকবে। তাহলে এটা হচ্ছে মোলার দ্রবণ। এবং এরপরে আমরা চলে আসলাম যে মোলারিটি জিনিসটা কি। মোলারিটি কনসেপ্টটা তাহলে কি? মোলারিটি কনসেপ্টটা হচ্ছে কোন একটা দ্রবণের ঘনমাত্রা প্রকাশ করার একটা ওয়ে, বা কনসেন্ট্রেশন কে তোমার এক্সপ্রেস করার একটা ওয়ে। তো সেই ক্ষেত্রে আমরা বলেছি যে 1 লিটার সলিউশনের মধ্যে যত মোল দ্রবীভূত থাকবে, যত মোল দ্রবীভূত থাকবে সেটাকে বলা হবে তার মোলারিটি। ঠিক আছে? ফর এক্সাম্পল আমরা এখানে দেখেছি যে 1 লিটার দ্রবণে সোডিয়াম কার্বনেটের 212 গ্রাম ডিজলভ আছে। তাহলে সেক্ষেত্রে এই দ্রবণটার ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন কত হবে? সেক্ষেত্রে আমাকে মোল সংখ্যা বের করতে হবে, কারণ আমি জানি 1 লিটারে যত মোল দ্রবীভূত থাকে সেটাকে বলা হয় তার মোলারিটি। তাহলে সেক্ষেত্রে এন এর একটা ফর্মুলা আমরা জানি, W/M। তাহলে সেক্ষেত্রে W এর মান 212, M এর মান 106 সোডিয়াম কার্বনেটের জন্য। সেক্ষেত্রে আমরা এন এর মান 2 পেয়েছি। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো এই যে দ্রবণটা ছিল সেই দ্রবণের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা হচ্ছে 2 মোলার। এবং এক্ষেত্রে খেয়াল রাখবা সেটা হচ্ছে এমটাকে আমি ক্যাপিটাল লেটারে দিব। মোলারিটিকে রিপ্রেজেন্ট করতে তোমাকে যে এমটা লিখবা সেই এমটা ক্যাপিটাল লেটার হবে অলওয়েজ। এবং আরেকটা জিনিস, অবশ্যই কি মোলারিটি ফিক্সড টেম্পারেচারে মাপতে হয়। ঠিক আছে? মোলারিটিটা ফিক্সড টেম্পারেচারে মাপতে হবে। আচ্ছা, আমাদের 40 মিনিটের যেই লিমিট সেটা হয়তো এখনই চলে যাবে। তো তোমরা একটু কাইন্ডলি কষ্ট করে আবার একটু জয়েন করো। আমি কেটে দিচ্ছি সো দ্যাট আমরা নেক্সটটা জয়েন করতে পারি। হ্যাঁ, একটু কষ্ট করে আবার জয়েন করতে হবে।